আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীকে কড়া জবাব দিচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। জেনিনে দখলদার সেনা দলকে ঘিরে বৃষ্টির মতো গুলি ছুড়েছেন তারা। হয়েছে বোমা হামলাও। এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হন। এর মধ্যে ফিলিস্তিনিদের জন্য বড় সুখবর এসেছে। গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়ার মার্কিন প্রস্তাব একজোট হয়ে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে মিশর, জর্ডান, আরব আমিরাত, সৌদি আরব ও কাতার। খুলেছে রাফা সীমান্ত। অনেক আহত ফিলিস্তিনি চিকিৎসার জন্য মিশরে গেছেন। হামাস আভাস দিয়েছে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে আরও বেশি সুবিধা পাবেন তারা। আল মায়াদিনের খবরে বলা হয়, আল কুদস ব্রিগেডসের জেনিন ব্রিগেড এবং আল কাসসাম ব্রিগেডসের যোদ্ধারা শনিবার পশ্চিম তীরের জেনিনে হানা দেওয়া এক ইসরায়েলি সাঁজোয়া বাহিনীর ওপর প্রচণ্ড আঘাত এনেছেন। হানাদার সেনারা জেনিন শরণার্থী শিবিরের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে তাদের ফাঁদে ফেলে মুহুর্মুহু গুলিবর্ষণ করা হয়। আল কুদসের বিবৃতিতে বলা হয়েছে, আল আকসা অক্ষে 10 শত্রু সেনার এক পদাতিক ইউনিট বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে তাদেরকে ফিল্ড অফ ফায়ারে আটকে রেখে সামরিক বুলডোজারে এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ইসরায়েলি বাহিনীর ওপর বিপুল গুলিবর্ষণ করা হয়। আল কুদস নিশ্চিত করেছে, গুলিতে সেনাদের মধ্যে নিশ্চিতভাবেই প্রাণহানির ঘটনা ঘটে। আল মায়াদিন জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধারা জেনিনের ইস্টার্ন ডিস্ট্রিক্টেও ইসরায়েলি বাহিনীর সঙ্গে প্রচণ্ড লড়াইয়ে লিপ্ত হন। একই সঙ্গে শহরের দক্ষিণ পশ্চিমের আরাবা শহরে ব্যাপক সংঘর্ষ হয়। সেখানে প্রতিরোধ যোদ্ধারা দখলদার বাহিনীর ওপর এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান। এদিকে জেনিনের কাবাতিয়ায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 5 জনে পৌঁছেছে। তুলকারেমে নিহত হয়েছেন একজন। জেনিন শহর ও শরণার্থী শিবিরে 13 দিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পাশাপাশি হামলা চলছে তুলকারেম শিবিরেও। ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন। ফিলিস্তিনিদের জোরপূর্বক গাজা থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারের শীর্ষ কূটনীতিকরা। কায়রোতে শনিবার এক বৈঠকের পর যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজা উপত্যকায় থাকা ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরের কথা বলেছিলেন। যৌথ বিবৃতিতে বলা হয়, ইহুদি বসতি সম্প্রসারণ, ফিলিস্তিনিদের বিতাড়ন, তাদের বাড়ি ধ্বংস, বাস্তুচ্যুতির মাধ্যমে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ এবং উচ্ছেদকে উৎসাহিত করার মতো সব ধরনের চেষ্টার বিরুদ্ধে আরব পররাষ্ট্রমন্ত্রীদের অবস্থান স্পষ্ট। তারা জানান, তারা নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতেই মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের জন্য কাজ করতে আগ্রহী। বৈঠকে আরব লীগ সচিবালয়ের মহাসচিব আহমেদ আবুল গেইত ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের কার্যনির্বাহী কমিটির মহাসচিব হুসেইন আল শেখ উপস্থিত ছিলেন। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনে জাতিসংঘের প্রধান সাহায্য সংস্থা আনরোয়ার সঙ্গে ইসরায়েল সব সম্পর্ক ছিন্ন করার পর মন্ত্রীরা সংস্থাটির অপরিহার্যতার কথা তুলে ধরেন এবং এই সংস্থাকে এড়িয়ে যাওয়া কিংবা এর ভূমিকা সীমিত করার যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশর ও জর্ডান ট্রাম্পের গাজা পরিষ্কারকরণ প্রস্তাব প্রত্যাখ্যান করে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ আল সিসি বলেছেন, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উচ্ছেদ একটি অবিচার, এতে আমরা অংশীদার হতে পারি না। ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে, হামাসের সামরিক শাখার আল শাতি ব্রিগেডের কমান্ডার হাইথাম আল হাওয়াজরি নিহত হয়েছেন বলে যে গোয়েন্দা তথ্য ছিল তা সঠিক নয়। তেল আবিব 2023 সালের ডিসেম্বরে তাকে হত্যা করার দাবি করেছিল। ইসরায়েলি সেনা মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি শনিবার এক বিবৃতিতে এই গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেন। 2023 সালের 3 ডিসেম্বর ইসরায়েলি বাহিনী আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে দাবি করেছিল, গাজা উপত্যকায় এক বিমান হামলায় হাওয়াজরিকে হত্যা করা হয়। কিন্তু শনিবার যুদ্ধবিরতি চুক্তির আওতায় 4র্থ দফায় বন্দি মুক্তির সময় হাওয়াজরি বন্দি কেইথ সিগলকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেন। এ সময় তাকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক দেখা যায়। এই সম্পর্কে হ্যাগারি বলেন, বিমান হামলার পর ইসরায়েলি গোয়েন্দা সংস্থার শিনবেত ও সামরিক বাহিনী উচ্চমাত্রার নিশ্চয়তা দিয়েছিল যে শাতি ব্রিগেডের এই কমান্ডারকে হত্যা করা হয়েছে,
কিন্তু পরে ব্যাপক অনুসন্ধানের পর প্রমাণিত হয়েছে শিনবেত সহ অন্যান্য গোয়েন্দা সংস্থা যে তথ্যের ভিত্তিতে হাওয়াজরির অবস্থান শনাক্ত করেছিল তা ছিল ভুল। এর আগে গত মাসে হামাসের বেইত হানুন ব্রিগেডের কমান্ডার হুসেইন ফাইয়াদকে সুস্থ অবস্থায় গাজায় বিধ্বস্ত ঘরবাড়ি পরিদর্শন করতে দেখা যায়, যাকে ইসরায়েল এর আগে হত্যা করার দাবি করেছিল। লেবাননে হামাসের প্রতিনিধি আহমেদ আবদেল হাদি শনিবার বলেছেন, গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপের আলোচনা কঠিন হবে, তবে পরিস্থিতি আমাদের পক্ষে রয়েছে। আবদেল হাদি আভাস দেন, ইসরায়েলি সেনা কর্মকর্তা এবং সৈনিকরা বন্দী থাকায় আলোচনায় সুবিধা পাবে হামাস। হামাসের এই সিনিয়র কর্মকর্তা নিশ্চিত করেন, দ্বিতীয় ধাপের ফল প্রথম ধাপের তুলনায় প্রতিরোধ আন্দোলনের আরও বেশি পক্ষে আসবে, কারণ বর্তমান পরিবেশ হামাসের জন্য আগের চেয়ে বেশি ইতিবাচক, যার ফলে প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান আগের চেয়ে অনেক শক্তিশালী। তিনি বলেন, সব পরিস্থিতি ও প্রেক্ষাপট আভাস দিচ্ছে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে, তবে যথারীতি ইসরায়েল বাধা তৈরির চেষ্টা করবে এবং নতুন শর্ত আরোপ করবে। তিনি এও উল্লেখ করেন, চুক্তি ভেঙে যাবে এমন কোনো আভাস নেই, কারণ নতুন কৌশলগত দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন চুক্তিটি অনুমোদন করেছে। রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করবেন। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের মাধ্যমে তিনি এই আলোচনা শুরু করবেন। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, উইটকফের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের অবস্থান তুলে ধরবেন। এরপর উইটকফ মিশর ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। দীর্ঘ 9 মাস পর রাফাহ ক্রসিং খুলেছে। গুরুতর অসুস্থ ও আহত ফিলিস্তিনি শিশুদের একটি দল চিকিৎসার জন্য মিশরে প্রবেশ করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি শিশুদের 50 জনের একটি দল এবং তাদের দেখভালকারী আরও 61 জন শনিবার রাফাহ সীমান্ত পার হয়ে মিশরে গেছেন। এইসব শিশুর অনেকেই ক্যান্সারের মতো বিভিন্ন দুরারোগ্য রোগে ভুগছে। যুদ্ধের কারণে তারা চিকিৎসা নিতে পারছিল না। মন্ত্রণালয়ের হাসপাতাল বিষয়ক পরিচালক মোহাম্মদ জাকুত জানান, 6000-এর বেশি ফিলিস্তিনি রোগীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে এবং 12,000-এরও বেশি রোগীর জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন। হামাস তাদের হাতে থাকা শেষ নারী বন্দীকে মুক্তি দেওয়ার পর মিশর ও গাজার মধ্যে একমাত্র সীমান্ত পথ রাফাহ ক্রসিং খুলে দিতে সম্মত হয় ইসরায়েল। গত বছরের মে মাসে ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ সীমান্তের ক্রসিংটি দখল করে নেওয়ার পর পারাপার বন্ধ করে দেয়। প্রতিবাদে মিশরও ক্রসিংয়ে তাদের অংশ বন্ধ করে দেয়। খবরে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ক্রসিংটি খুললেও এর ব্যবস্থাপনায় জটিলতা রয়ে গেছে। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি শাসন কর্তৃপক্ষ বা পিএকে এখনও আনুষ্ঠানিকভাবে এর ব্যবস্থাপনার দায়িত্ব ছেড়ে দিতে রাজি হয়নি। তাদের বদলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে এর আগে দায়িত্ব পালন করা গাজার ফিলিস্তিনিদের ক্রসিংটির কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে। তবে তাদের পিএর পরিচয়বাহী ব্যাজ পরার অনুমতি দেওয়া হবে না বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক। 2007 সালের আগের মতো ইইউর পর্যবেক্ষকরাও ক্রসিংয়ে উপস্থিত থাকবেন। শনিবার হামাস 3 ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে। প্রথমে ফ্রেঞ্চ ইসরায়েলি দ্বৈত নাগরিক ওফার কালদেরন এবং ইয়র্ডেন বিবাসকে দক্ষিণ গাজার খান ইউনিসে রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়। ঘণ্টাখানেক পর গাজা সিটি থেকে মুক্তি দেওয়া হয় মার্কিন ইসরায়েলি দ্বৈত নাগরিক কেইথ সিগেলকে। হস্তান্তর অনুষ্ঠানে কয়েকশো হামাস যোদ্ধা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভিড় সামলান। এ সময় মুক্তিপ্রাপ্ত কালদেইরন, বিবাস ও সিগেল জনতার উদ্দেশ্যে হাত নেড়ে কৃতজ্ঞতা জানান। এর বিপরীতে এদিন ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন 183 ফিলিস্তিনি। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে কয়েকজন যাবজ্জীবন বা দীর্ঘ কারাদণ্ড ভোগ করছিলেন। মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের বহনকারী বাসগুলো দক্ষিণ গাজার খান ইউনিসে ইউরোপীয় হাসপাতালে পৌঁছে। সেখানে তারা তাদের পরিবারের সঙ্গে একত্রিত হন। বাসগুলোকে ঘিরে আবেগঘন দৃশ্য তৈরি হয়। বাস থেকে বেরিয়ে আসার পর মুক্তিপ্রাপ্তদের জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। হামাস বলেছে, শনিবার ইসরায়েলি কারাগারগুলো থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে এবং ইহুদিবাদী কারারক্ষীরা তাদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। এদিন চতুর্থ দফায় যে 183 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল, তাদের মধ্যে কয়েক ডজন বন্দী গাজায় ফিরে আসেন। বাকিরা পশ্চিম তীরে নিজেদের পরিবারের কাছে ফিরে যান। হামাস বলেছে, যারা গাজায় ফেরত এসেছেন তাদের অনেকের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে এবং তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছে। হামাস শনিবার শেষ বেলায় এক বিবৃতিতে বলেছে,
ফ্যাসিস্ট ইহুদিবাদী গ্যাং ফিলিস্তিনি বন্দীদের ওপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে, যা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে ইসরায়েলি কারারক্ষীদের এই ভয়ঙ্কর আচরণকে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করে এর জন্য তাদের বিচারের ব্যবস্থা করার জন্য জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো সহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবও এক বিবৃতিতে বলেছে, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের মধ্যে নির্যাতন, অনাহার, সংক্রমণ এবং খুশপাচড়ার লক্ষণ দেখা গেছে। বিবৃতিতে বলা হয়, মুক্তি পাওয়ার আগে বেশ কয়েকদিন ধরে ইসরায়েলি কারারক্ষীদের প্রচণ্ড মারধরের ফলে বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দীর পাঁজরের হাড় ভেঙে গেছে। এদিকে মুক্তি পাওয়া ৩২ ফিলিস্তিনির সঙ্গে ইসরায়েলি আচরণে ক্ষোভ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস। ইসরায়েলি সংবাদপত্র হারেতস জানিয়েছে, শনিবার সকালে ইসরায়েল প্রিজন সার্ভিস যেভাবে বন্দীদের কেতজিয়ত কারাগার থেকে বের করে তা দেখে ক্ষোভ প্রকাশ করেন রেডক্রস কর্মীরা। ওই বন্দীদের মাথার উপরে হাতকড়া পরানো ছিল, হাতে ব্রেসলেট পরানো ছিল, যেখানে ইহুদিদের একটি ধর্মীয় বাক্য লেখা হয়। ইরানের দক্ষিণ উপকূলের একটি গোপন স্থানে ভূগর্ভস্থ ক্রুজ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। এ নিয়ে ১ মাসেরও কম সময়ের মধ্যে তৃতীয় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল দেশটি। এর আগে ১৮ জানুয়ারি অজ্ঞাত স্থানে একটি ভূগর্ভস্থ নৌ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করে তাদের নৌবাহিনী। ১০ জানুয়ারি আরেকটি ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করে IRGCর অ্যারোস্পেস ফোর্স। শনিবার দেশটির সংবাদ সংস্থা ইরনার খবরে নতুন স্থাপনা উন্মোচনের কথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শত্রুদের ডেস্ট্রয়ারগুলোকে টার্গেট করে সেখানে শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র স্থাপন করা হয়। IRGCর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি শনিবার এই মিসাইল সিটি পরিদর্শন করেন। সালামি জানান, ইরানের জনগণকে রক্ষা করতে এবং সামরিক সক্ষমতা বাড়াতে সশস্ত্র বাহিনী দিনরাত কাজ করছে। মিসাইল সিটি সেই সক্ষমতারই একটি অংশ। শত্রুদের উদ্দেশ্যে তিনি বলেন, শত্রুরা যেন ইরান নিয়ে যথার্থ হিসাব নিকাশের ক্ষেত্রে ভুল না করে। যদি তারা ভুল করে, ইরানের ভয়ঙ্কর চেহারা দেখতে পাবে। তখন সর্বোচ্চ নেতার নির্দেশনায় এইসব ফ্যাসিলিটি সক্রিয় করা হবে। খবরে বলা হয়, ভূগর্ভস্থ ঘাঁটিতে মোতায়েন সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো ইলেকট্রনিক ওয়ারফেয়ারের পাল্টা পদক্ষেপের জন্য তৈরি এবং এগুলোকে মুহূর্তের মধ্যে কার্যকর করা সম্ভব। ক্ষেপণাস্ত্রগুলোকে রাখা হয়েছে মাটির নিচে শত শত মিটার গভীরে। এগুলোকে শত শত কিলোমিটার দূর থেকে অপারেট করা যাবে এবং সমুদ্রের অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল সিস্টেম। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।